চলুন একটা দারুণ জিনিস নিয়ে ভাবা যাক। এই যে চারপাশের এত হইচই, এত বিশৃঙ্খলা, এর মধ্যেও কি এমন কোনো মানসিক অবস্থা থাকা সম্ভব যা আমাদের একেবারে শান্ত আর স্থির রাখতে পারে? ফুডোশিন ঠিক সেই জিনিসটার কথাই বলে, তবে এটা কিন্তু পাথরের মতো অনড় প্রাণহীন স্থিরতা নয়, বরং এটা এক ধরনের গতিশীল স্থিরতা যা যে কোনো ঝড়ের মধ্যেও আমাদের পথ দেখায়। আসুন এর গভীরে ডুব দেওয়া যাক। এরকম অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি আছে, তাই না? যখন পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যায়, তখন মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, মন একেবারে জমে বরফ, কি করতে হবে কিছুই বোঝা যায় না। এই যে মানসিক স্থবিরতা, এটা একটা খুব পরিচিত অনুভূতি। কিন্তু জানেন কি, এর থেকে বেরোনোর একটা প্রাচীন পথও আছে। ফুডোশিনের আসল শক্তি কিন্তু পাথরের মতো নিরেট অনড় হওয়া নয়। এর আসল শক্তি হল একটা নদীর মতো। একটা নদী কিভাবে বয়ে চলে খেয়াল করেছেন? সে কিন্তু তার পথে আসা কোনো বাধায় আটকে যায় না, বরং সে বাধার পাশ কাটিয়ে নিজের মতো করে এগিয়ে যায়। সে একই সাথে স্থির আবার গতিশীল। ফুডোশিন মনটাও ঠিক এমনই, অবিচল কিন্তু যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পুরোপুরি সক্ষম। আচ্ছা, এই যে ফুডোশিন শব্দটা, এর আসল মানেটা কি সেটা বুঝতে হলে আমাদের শব্দটাকে একটু ভাঙতে হবে। এই প্রাচীন জাপানি শব্দটা আসলে 3টি অংশ বা কাঞ্জি দিয়ে তৈরি, আর এর প্রত্যেকটা অংশের ভেতরেই লুকিয়ে আছে গভীর অর্থ। প্রথমেই আসছে ফু। এর সোজা মানে হল না বা বিহীন। এটা কোনো কিছুকে তার অনুপস্থিতি দিয়ে বোঝায়। মানে ফুডোশিন মন হল এমন একটা মন যেখানে কোনো বিশৃঙ্খল বা অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া নেই। বাইরের কোনো কিছুই একে এলোমেলো করে দিতে পারে না। এর পরের অংশটা হল ডো, যার মানে হল গতি বা নড়াচড়া। তবে এখানে মানসিক গতির কথা বলা হচ্ছে, মানে অস্থিরতা বা আবেগতাড়িত হওয়া। যখন আমরা ভয় পাই বা রেগে যাই, তখন আমাদের মন টো বা বিচলিত হয়ে পড়ে। তার মানে ফুডো শব্দটার অর্থ দাঁড়ালো অবিচল বা স্থির। আর একদম শেষে আসছে শিন। এটা কিন্তু শুধু ব্রেন বা মস্তিষ্ক নয়, এর অর্থ আরও গভীর। এটা হলো হৃদয়ে মন, মানে আমাদের বুদ্ধি, আবেগ, ইচ্ছা, এই সব কিছুর এক সম্মিলিত কেন্দ্র। তাই ফুডোশিন শুধু বুদ্ধির দৃঢ়তা নয়, এটা আমাদের মানসিক আর আবেগিক স্থিতিশীলতারও কথা বলে। তো ফুডোশিনের ধারণাটা এলো কোথার থেকে? এর পেছনে রয়েছে এক শক্তিশালী বৌদ্ধ দেবতা ফুডো মায়োর প্রতীক। তাকে ঠিক ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে না দেখে এই অটল মানসিক অবস্থার এক জীবন্ত প্রতীক বা মনস্তাত্ত্বিক মডেল হিসেবে ভাবা যেতে পারে। ফুডো মায়োর এই রূপে প্রত্যেকটা জিনিসের এক একটার প্রতীকী মানে আছে। যেমন ধরুন, তার ওই রাগী মুখটা, ওটা আসলে আমাদের ভেতরের ভয় বা আলস্যের মতো অসুরদের জয় করার প্রতীক। তার ডান হাতের তলোয়ারটা হলো জ্ঞান, যা দিয়ে অজ্ঞতা আর দ্বিধাকে কেটে ফেলা যায়। আর বাম হাতের দড়িটা দিয়ে তিনি লাগাম ছাড়া আবেগকে বেঁধে রাখেন আর মনটাকে বর্তমানে ফিরিয়ে আনেন। কিন্তু ফুডোশিনের আসল রহস্যটা লুকিয়ে আছে আর একটু গভীরে, আর সেই রহস্যের দরজাটা খুলে দিয়েছিলেন এক বিখ্যাত জেন গুরু, যার নাম তাকুয়ান সোহো। তার দর্শন এই পুরো ধারণাটাকেই এক নতুন মাত্রা দিয়েছে। এখানেই আসল মজাটা। তাকুয়ান সোহো বলছেন, সত্যিকারের অটল থাকা মানে পাথরের মতো জমে যাওয়া নয়, বরং এর মানে হল মনের অবিরাম, বাধাহীনভাবে বয়ে চলা। যে মন কোনো একটা বিশেষ চিন্তা বা আবেগে আটকে না গিয়ে সবকিছুর মধ্যে দিয়ে স্বাধীনভাবে চলতে পারে, সেটাই আসলে আসল অটল মন। কি অদ্ভুত সুন্দর একটা ধারণা, তাই না? ব্যাপারটা বোঝানোর জন্য তাকুয়ান হাজার হাতওয়ালা দেবী ক্যাননের একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন। ভাবুন তো, দেবী ক্যাননের 1000টা হাত, আর প্রত্যেক হাতে আলাদা আলাদা অস্ত্র। এখন যদি তার মন কোনো একটা হাতের বর্ষার দিকেই আটকে যেত, তাহলে কি হতো? বাকি 999টা হাত কিন্তু অকেজো হয়ে পড়ত। কিন্তু যেহেতু তার মন কোথাও থামে না, তাই তিনি প্রয়োজনে সবকটি হাত একই মুহূর্তে স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারেন। ফুডোশিন মনও ঠিক এভাবেই কাজ করে, সব জায়গায় আছে কিন্তু কোথাও বাধা পড়ে নেই। বেশ, এই সব কিছুর মানেটা আমাদের জন্য কি? আসলে ফুডোশিন আমাদের মনের 4টে বড় অসুখ বা দুর্বলতার প্রতিষেধক হিসেবে কাজ করে। এই দুর্বলতাগুলোই আমাদের কঠিন সময়ে স্থবির করে দেয়। প্রথম রোগটা হল কিও বা আকস্মিক বিস্ময়। যখন অপ্রত্যাশিত কিছু ঘটে, আমাদের মন হঠাৎ করে যেন ফ্রিজ হয়ে যায় আর আমাদের কর্মক্ষমতা একদম থেমে যায়।
দ্বিতীয়টা হলো কু বা ভয়। এই ভয় আমাদের শরীরকে শক্ত করে দেয়, চিন্তাভাবনাকে একদম সংকীর্ণ করে ফেলে, আর কোনো কাজ করার আগে মনে এক মারাত্মক দ্বিধা তৈরি করে। এরপর আসে গি বা সন্দেহ। নিজের ক্ষমতার ওপর এই সন্দেহ যে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই আমাদের থামিয়ে দেয়। এটা আত্মবিশ্বাসকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দেয়। আর সব শেষে হল ওয়াকো বা বিভ্রান্তি। যখন একসঙ্গে অনেক বেশি তথ্য বা চাপ এসে পড়ে, তখন মনটা দিশেহারা হয়ে যায়। তখন কোনো কিছুই আর ঠিকভাবে গুছিয়ে ভাবা যায় না। এই ছকটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা যেন আমাদের মনের একটা ফার্স্ট এইড কিট। দেখুন, প্রত্যেকটা মানসিক রোগের জন্য ফুরোসিন কিভাবে একটা করে সমাধান দিচ্ছে। যেমন আকস্মিক বিস্ময়ের বিরুদ্ধে রয়েছে প্রস্তুতি, ভয়ের যে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা তার বিরুদ্ধে রয়েছে দৃঢ় সংকল্প, আত্মঘাতী সন্দেহের বিরুদ্ধে রয়েছে 100% প্রত্যয়, আর তথ্যের গোলকধাঁধায় হারিয়ে যাওয়ার বিভ্রান্তির বিরুদ্ধে রয়েছে নিজের কেন্দ্রে ফিরে আসার ক্ষমতা। এখন মনে হতে পারে এসব তো অনেক পুরনো দিনের কথা, সামুরাইদের তলোয়ার যুদ্ধের সময়ের কথা। আজকের দিনের কি কাজ? কাজ আছে, এবং অনেক বড় কাজ। ফুরোসিনের প্রাসঙ্গিকতা আজকের আধুনিক জীবনেও একটু কমেনি। একটু ভেবে দেখুন, একজন বড় কোম্পানির সিইও যিনি সংকটের সময়ও শান্ত মাথায় কঠিন সিদ্ধান্ত নেন, বা ধরুন একজন অ্যাথলিটের কথা, যে বড় একটা ভুলের পরেও ভেঙে না পড়ে পরের মুহূর্তের খেলায় মনোযোগ দেয়। এমনকি আমাদের রোজকার জীবনেও হাজারো নোটিফিকেশন আর ডিস্ট্র্যাকশনের মাঝে নিজের মানসিক শান্তি ধরে রাখার জন্য ফুরোসিন এক অসাধারণ কৌশল হতে পারে। অনেকেই এর সাথে পশ্চিমা দর্শন স্টোইসিজমের বেশ মিল খুঁজে পান, আর মিল আছেও। দুটোরই লক্ষ্য এক, ভেতরের এক অটল দুর্গ তৈরি করা। কিন্তু পথটা একদম আলাদা। স্টোইসিজম মূলত যুক্তির ওপর নির্ভর করে, আবেগকে নিয়ন্ত্রণ করার কথা বলে। অন্যদিকে ফুরোসিন শরীর আর মনকে এক করে দেখে। এটা শারীরিক অনুশীলন, শ্বাস-প্রশ্বাসের কৌশল আর সজ্ঞার মাধ্যমে সেই স্থিরতা অর্জন করতে শেখায়। এটা শুধু মনের ব্যায়াম নয়, এটা পুরো সত্তার অনুশীলন। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, এই যে দুনিয়াটা যা প্রতি মুহূর্তে আমাদের মনোযোগ নিয়ে টানাটানি করছে, এর মধ্যে যদি সত্যি একটা অটল অবিচল মন তৈরি করা যায়, তাহলে কি না অর্জন করা সম্ভব? এটা ভাবার মতো একটা বিষয়, তাই না?